how could she make so many followers, sir? দিস ইজ আমাকে সবসময় এইটা আমাকে এই চিন্তাটা সবসময় কুড়ে কুড়ে খেয়েছে। তার কিন্তু ক্যাবিনেটে অনেক শিক্ষিত লোকজন ছিল, পিএইচডি মেধাবী, অনেক মেধাবী ছিল। তারাও কিভাবে এটাকে সহ্য করেছে, তারা কিভাবে চোখ বন্ধ করেছে। যেমন একটা কথা বলি, আমাদের ডক্টর, ওর নাম হচ্ছে উনি এনার্জি তৌফিক ইলাহি, একদম ভীষণ ভীষণ মেধাবী একজন লোক। অক্সফোর্ডে উনি হার্ভার্ডসে লেখাপড়া করেছেন। এবং উনি কিভাবে বলেন, একবার কিন্তু জেলেও গিয়েছিলেন 1/11 সময়। তারপরে উনি বলেন যখন যে আরে জয় তো একটা বাচ্চা ছেলে, তাকে মানে এত নিচে নামতে হয়। আর আমাদের অন্যান্য তো যারা সুধী সমাজ যারা ছিল তাদের কথা বাদিয়ে দিলাম। এখন শেখ হাসিনা যাওয়ার সময় সে যেটা করেছে, আমাদের ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে, আর্থিক খাত ধ্বংস হয়ে গেছে, আমাদের রাজনীতি ধ্বংস হয়েছে, আর গণতন্ত্র তো উনি she has thrown down the drain. যাওয়ার সময় এই যে আপনার বাচ্চারা যখন খেলে দেখবেন, দুইটা মেয়ে খেলছে, খেলার সময় ধর একটা রাগ করে বলো, আচ্ছা তো আমাকে খেলতে নিবে না, তোমাকে আমি খেলতে দেবো না, ওই সব কিছু যখন আছে ভেঙে ভুঙ্গে দিয়ে চলে যায়। she has done exactly that. যে if I can't have it, I won't let you have it. Right, so this is exactly সেটা সে করেছে। এখন এই সময় আমাদের পুরো একটা দেশকে ধ্বংসস্তূপ বানিয়ে গেছে। মানে it was literally failed state. আমাদের এই যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর সাহেব, উনি যে বলেছেন যে কথাটা, আমাদের শূন্য করে দিয়ে গেছে সব। উনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে দুর্বল অর্থনীতি বাংলাদেশ হয়ে গেছে। মানে কিরকম একটা কথা। এবং রাষ্ট্রীয় মানে প্রধানমন্ত্রীর নলেজে বাংলাদেশ ব্যাংক থেকে, সেন্ট্রাল ব্যাংক থেকে আপনার টাকা ডলার চুরি হয়ে যায়। 5 তারিখে $15 বিলিয়ন নিয়ে গেছে 5 তারিখে। শুধু তাই না, ওই যে এস আলম 900 কোটি টাকা চেক দিয়েছিল। আপনি এটা কি রাষ্ট্র ছিল না এটা কি ব্যক্তিগত সম্পত্তি ছিল, কি ছিল? উনি এই দেশের মানুষগুলোকে কি করতেন? আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধে কত 30 লক্ষ লোক শহীদ হয়েছে। আমি যখন বাইরে থেকে আসতাম, এয়ারপোর্টে যখন ভিতরে ঢুকবো, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ মুজিব। হোয়াট ইজ ইট? একমাত্র মুজিব ছিল বাংলাদেশে, আর কেউ ছিল? এই 30 লক্ষ শহীদ হয়েছে, তাদের স্থান কোথায়? তারা কি অল দেওয়ার ফর্ডার্স ফর 1%? তারপরে আমার মনে হয়, যেটা মনে হচ্ছে এইটা ছিল মানে ইন্ট্রো, অনেকে একটা নাটকের একটা ইন্ট্রো হয়, সেই ইন্ট্রো। তারপর আমি ভিতরে আসলে এখানে মুজিবের আপনার মূর্তি, ওখানে মূর্তি, এই নাম ওই নাম, মানে পুরো ফ্যামিলি এটা নিয়ে এসেছে। মানে এটা কি কোনো দেশ? মুজিব 100 বর্ষ করতে গিয়ে প্রায় 100,000 কোটি টাকা নষ্ট করেছে, এবং সেটা 2 বছর ধরে, 2 বছর, 2 বছর আরো বেশি সময় স্যার। এখনো অনেক টেলিভিশন রাস্তায় রয়ে গেছে। শোনেন, বঙ্গবন্ধুর আমার প্রতি কিন্তু আমার গভীর শ্রদ্ধা আছে, গভীর শ্রদ্ধা। আমরা যে যাই বলি না কেন, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার চিন্তাধারক তৈরি করার যে আপনার যে ফিলসফি, এটা কিন্তু বঙ্গবন্ধু দিয়ে গেছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যদি না থাকতো, এখনো ভারতীয় ট্রুপস বাংলাদেশে থাকতো। আপনি অবদান মুছে ফেলতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। সেটা অবশ্যই ইতিহাস মনে রাখবে। কিন্তু বঙ্গবন্ধু 7ই মার্চ থেকে তার যে কর্মকাণ্ড, এটা বিরাট প্রশ্নের সম্মুখীন হয়েছেন উনি। আপনি যদি দেশ স্বাধীনেই যদি হুকুম দেবেন 7ই মার্চ, 25 তারিখ পর্যন্ত আপনি ইয়াহিয়ার সঙ্গে কি নেগোসিয়েট করবেন? 23 তারিখে তো নেগোসিয়েশন হয়েছিল স্যার। হ্যাঁ, কি হয়ে গেছিল যে উনি প্রধানমন্ত্রী হবেন। মানে এই যে প্রশ্নগুলোর কিন্তু উত্তর, তারপরে উনি স্বইচ্ছায় স্যার গ্রেফতার হলেন। এক্স্যাক্টলি, গ্রেফতার তো বলা যাবে না, ওনাকে তো ভিভিআইপি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে আমরা যেতে চাইছি না, যে মূল প্রতিপাদ্য সেখানে আমরা আসি। এখন ডক্টর ইউনূস সাহেব, ওনাকে আমি 40 বছর থেকে চিনি, প্রায় 40 বছর থেকে। উনি কি ধরনের মানুষ, ওনার টেম্পারামেন্ট কি, ওনার দেশ সম্বন্ধে ওনার চিন্তা ভাবনা কি, হ্যাঁ, এবং কিভাবে উনি এই বিশ্বে উনি কিভাবে সমাদৃত। এমন একটা দেশের প্রেসিডেন্ট নেই যে তাকে চেনে না। উনি যদি কোনো প্রেসিডেন্টকে যে বা রাষ্ট্রপ্রধানকে যদি টেলিফোন করে, সঙ্গে সঙ্গে তার টেলিফোন, কেউ জিজ্ঞেস করে না হু ইজ ডক্টর ইউনূস, এরকম জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে ওনাকে নেবে। এখন উনি যে অবস্থায় নিয়েছেন, আমি যদি এটা যদি একটু মানে একটা প্যারালাল যদি একটা ঘটনার কথা বলি, সেটা হচ্ছে যে একটা ঘর, সে ঘরটা আপনি ব্যবহার করেছেন, আপনি ব্যবহার করে ঘরটা চুর মার ভেঙে চুরে আপনি দিয়ে চলে গেলেন যে নাও, এই যে নাও।
তো এখন ঘরটাকে আপনার যেটা উড়ি খেয়ে ফেলেছে, তার পিলারগুলো, হ্যাঁ, ফ্রেম নেই, তো এটাকে তো আপনি ওই ওই ঘরটাকে ইউজ করার আগে তো কিছু তো আপনাকে সংস্কার করতে হবে। অবশ্যই স্যার, তাই অবশ্যই, না? অবশ্যই। এখন সংস্কার আপনি তো প্রথমেই তো একটা খুঁটি ভেঙে ফেলতে পারেন না, ওখানে আপনার একটা আস্তে আস্তে একটা প্রসেস আছে, তার মধ্যে যেতে হবে। কিন্তু ওনাকে চারিদিক থেকে যেসব সমস্যার সৃষ্টি করা হয়েছে, একদিকে পলিটিক্যাল পার্টিসরা বলছে আমাদেরকে এক্ষুনি ইলেকশন দিতে হবে, হ্যাঁ, তারপর বাংলাদেশ তো হয়ে গেছে, তো কিছুদিন আগে অবশ্যই একটা একটু কমে গেছে, যে এটা হচ্ছে ডিমান্ডেড দেশ, এনি ওয়ান ক্যান কাম উইথ এনি ডিমান্ড, অ্যান্ড দের আর লট অফ জোসি স্টোরিজ দ্য হোয়াট কাইন্ড অফ ডিমান্ড। কিন্তু একটা যে জিনিস দেখবেন যে উনি কিন্তু খুব শান্তভাবে, উইথ লট অফ কম্পোজার, হি হ্যাজ হ্যান্ডেল দিস থিং। আজকে আপনি দেশে, আমি বলছি যে আমার যা ইচ্ছা আমি লিখতে পারি, যা ইচ্ছা আমি বলতে পারি। আমার যখন এই 5th অগাস্টের আগে আমি যখন কিছু লিখতাম, আমার মাথার মধ্যে মনে হয় কেউ এটা বসে আছে, দেখছে যে আমি কি এটা কি লিখবো কি লিখবো না। আপনার যদি মনে থাকে, ঠিক 1 বছর আগে আপনার একটা ওয়েবিনারে অংশগ্রহণ করেছিলাম, হক বয়েজে স্যার, হক হক বয়েজে। সেখানে যে বক্তব্যের মধ্যে আমি বলেছিলাম জি স্যার, যে আমি, এটা হচ্ছে ঠিক 1 বছর আগে, জি স্যার, আই রিমেম্বার। আমি বাংলার আকাশ, আমি যেটা বলেছিলাম, বাংলার আকাশে আমি দুর্যোগের ঘনঘটা দেখছি, বাংলার আকাশে মেঘ, কালো মেঘ দেখছি, এবং আমার মনে হচ্ছে যে কোনো সময় একটা সুনামি হয়ে যেতে পারে। এন্ড এক্স্যাক্টলি দ্যাট has happened just after 9 months. আচ্ছা, তারপরে আমি একটা লেখা লিখেছিলাম ঢাকা ট্রিবিউনে ইন জানুয়ারি দিস ইয়ার, জি স্যার, হ্যাঁ, জাস্ট ইলেকশনের আগে আমি লিখেছিলাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, পলিটিক্স অফ কনফ্রন্টেশন অর পলিটিক্স অফ অ্যাকোমোডেশন। আমি কতগুলো যে আমার সাজেশন দিয়েছিলাম, অবভিয়াসলি এটা ইগনোর করা হয়েছে, কিন্তু আমি কিন্তু হাইলাইট করেছিলাম যে কী কী সমস্যা হতে পারে শেখ হাসিনার জন্য, হ্যাঁ, এবং তার ইতিহাসের জন্য, তার লিগেসি কী হবে, আমি কিন্তু সব তুলে ধরেছিলাম।